আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সংকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সমযোজী বন্ধনের অরবিটাল অধিক্রমণ বা যোজনী বন্ধন মতবাদ সম্পর্কে একটু আলোচনা করব আজকে। তো প্রথমে আমরা এই যে হেডিংটা তোমার দেওয়া আছে এটা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, এখানে বলছে যে অরবিটাল অধিক্রমণ। অরবিটাল অধিক্রমণ বলতে আগে মূলত কী বোঝায় সেটা বুঝতে হবে আমাদেরকে। দেখো, অধিক্রমণ মানে হচ্ছে একটা আরেকটার সাথে যুক্ত হওয়া বা হচ্ছে একটা আরেকটার উপর উপস্থাপিত হওয়া, এই জিনিসটার নাম হচ্ছে তোমার অধিক্রমণ। তো এটা যদি আমরা বলি যে সমযোজী বন্ধন গঠনের সময়, খেয়াল করে দেখো সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয়। সমযোজী বন্ধন গঠন হয় একটা পরমাণু একটা ইলেকট্রন শেয়ার করে, অপর আরেকটা পরমাণু আরেকটা ইলেকট্রন শেয়ার করে। এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল উভয় পরমাণু নিউক্লিয়াস কর্তৃক আবার আকর্ষিত হয়। তাহলে এই যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো আছে, এদের স্বাভাবিকভাবে কী হয় তোমার বলো তো, এরা নির্দিষ্ট অরবিটাল নিয়ে থাকে। পরমাণুগুলো কোথায় থাকে? পরমাণু ইলেকট্রনগুলো কোথায় থাকে? অরবিটাল অবস্থান করে। যেমন ধরো কার্বনের কথা যদি আমরা ভাবি, কার্বনের তোমার ইলেকট্রন আছে কয়টা? 6টা, 2s2 2p2। এটাকে যদি আমরা উত্তেজিত করি বা শক্তি গ্রহণ করে, এটা যখন উত্তেজিত হবে তখন কীরকম হবে? 1s2 2s 2px1। তাহলে দেখো, এই যে চারটা বিজোড় ইলেকট্রন দেখতেছো না, এই চারটা বিজোড় ইলেকট্রন দ্বারা তার যোজনী প্রকাশ করতেছে। তাহলে যোজনী কথাটার অর্থ হচ্ছে কোনো পরমাণুর বন্ধন গঠন করার ক্ষমতা। তাহলে এই যে চারটা যোজনী সে প্রকাশ করতেছে, তার মানে সে যদি মনে করো CH4 গঠন করে, তাহলে CH4 গঠন করার ক্ষেত্রে সে কী করছে? তার কার্বনের এই যে চারটা হাত ছিল, এই চারটা হাতে চারটা করে কি যুক্ত হয়েছে? হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখন এই যে হাইড্রোজেনগুলো যুক্ত হয়েছে, এটা কিভাবে যুক্ত হয়েছে? এটা যুক্ত হয়েছে তোমার অরবিটালের অধিক্রমণের মাধ্যমে। যেমন এই যে এখানে কয়টা আছে? চারটা অরবিটাল আছে এখানে। এই চারটা অরবিটালে চারটা করে ইলেকট্রন একটা একটা করে আছে। তাহলে এই ইলেকট্রনগুলা চারটা হাইড্রোজেনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে কী গঠন করবে? তোমার CH4 গঠন করবে। তাহলে এই ক্ষেত্রে যখন সে শেয়ারকৃত ইলেকট্রনগুলো যাবে, অর্থাৎ ইলেকট্রনগুলো যখন শেয়ার করবে, তখন অরবিটালের কী হবে? অরবিটালের অধিক্রমণ ঘটবে। এই জিনিসগুলো আমরা চিত্র সহকারে সামনের দিকে দেখব। আপাতত এইটুকু মনে রাখো যে অরবিটাল অধিক্রমণ হচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত হওয়া। এটা সামনাসামনি অধিক্রমণ হইতে পারে অথবা পাশাপাশি অধিক্রমণ হইতে পারে। দুই ধরনের অধিক্রমই হইতে পারে। এখন এই যে তোমার অরবিটালগুলো যে একটা আরেকটার সাথে অধিক্রমণ করতেছে, এটা সবসময় তোমার অক্ষ বরাবর হয়। অক্ষ কেমন? আমরা জানি যে 3 ধরনের অক্ষ আছে আমাদের, XYZ। এই XYZ অক্ষ বরাবর সাধারণত তোমার কি থাকে? তোমার অরবিটালগুলো অবস্থান করে, এবং এই অক্ষ বরাবরই একটার সাথে আরেকটা তোমার কি হয়? হয় উপস্থাপিত হয় অথবা সামনাসামনি অধিক্রমণ হয়। দুই ধরনের অধিক্রমণ আমরা সামনের দিকে দেখতে পারবো। আচ্ছা, তারপর তোমার এই যে যখন ইলেকট্রনগুলা একটা পরমাণুর ইলেকট্রন অন্য একটা পরমাণুর সাথে ইলেকট্রন যখন শেয়ার করে, তখন সে একটা যৌগ গঠন করে। যৌগ গঠন করা মানে হচ্ছে সে অণুতে আবদ্ধ বা অণুতে পরিণত হয়। তখন সে যে অরবিটালটা পাবো সেটার নাম হচ্ছে তোমার আণবিক অরবিটাল। এবং এই যে বন্ধনগুলো আছে, এই বন্ধনগুলো যত শক্তিশালী হবে তোমার ওই পরমাণুর তত বেশি কি হবে? তত বেশি দৃঢ় হবে। অর্থাৎ তাদের অধিক্রমণ যত বেশি শক্তিশালী হবে, তাদের বন্ধনটাও তত বেশি কি হবে? দৃঢ় হবে। আচ্ছা, এইখানে আমাদের এই যে সমযোজী বন্ধন যে আমরা এতক্ষণ জানলাম, সমযোজী বন্ধনের দুই ধরনের বন্ধন হইতে পারে। এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার সিগমা বন্ধন, আর একটা হচ্ছে তোমার পাই বন্ধন। এই সিগমা বন্ধন এবং পাই বন্ধনের কনসেপ্টটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য সংকরায়ন বোঝা খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা সিগমা বন্ধন নিয়ে একটু কথাবার্তা বলি। সিগমা বন্ধন এইটা হচ্ছে গিয়ে তোমার সিগমা বন্ধন গঠিত হয় তোমার মুখোমুখি অধিক্রমণ দ্বারা। অর্থাৎ দুইটা অরবিটাল যদি মুখোমুখি অধিক্রমণ করে, তখন তাকে আমরা বলি সিগমা বন্ধন। আর দুইটা অরবিটাল যদি পাশাপাশি বন্ধন মানে পাশাপাশি অধিক্রমণে যুক্ত হয়, তখন তাকে আমরা বলি পাই বন্ধন। ঠিক আছে? তাহলে সিগমা বন্ধনের উদাহরণ দেখতে গিয়ে আমরা ধরো এই যে এখানে একটা এস অরবিটাল আঁকি। ধরো একটা এস অরবিটাল দেখতে গোলাকার। একটা এস অরবিটাল যদি মনে করো এটা হচ্ছে একটা এস অরবিটাল, আর একটা এস অরবিটালের সাথে যুক্ত হয়। কিসের মাধ্যমে যুক্ত হবে? এই দিকে 3 ধরনের অক্ষ আছে। এটা হচ্ছে তোমার এক্স, ওয়াই, জেড। দুইটা এস অরবিটাল যদি তোমার মুখোমুখি অধিক্রমণ করে বা সামনাসামনি অধিক্রমণ করে, তাহলে তাদের মধ্যে একটা একক বন্ধন তৈরি হয়। এই একক বন্ধনটাই হচ্ছে তোমার সিগমা বন্ধন। যেমন এই দুইটা মিলিত হয় তোমার দেখতে কীরকম হবে? অনেকটাই এরকম। এই তো
দুইটা অরবিটাল s অরবিটাল যদি মুখোমুখি অতিক্রমণ করে তাহলে তারা দেখতে কীরকম হবে, এই যে তারা দুইটা ইলেকট্রন কিন্তু কী করছে, শেয়ার করছে। আচ্ছা, তাহলে এটা বুঝলাম যে সিগমা বন্ধন কীভাবে গঠিত হয়। সিগমা বন্ধন অর্থাৎ সামনাসামনি অতিক্রমণ যদি হয় তাকে আমরা বলবো সিগমা বন্ধন। আচ্ছা, এবার আমরা যদি পি অরবিটাল দেখি তাহলে পি অরবিটাল দেখতে কীরকম হবে। ধরো এটা একটা এস অরবিটাল আছে, এটা একটা এস অরবিটাল, আরেকটা সে পি অরবিটালের সাথে বন্ধন গঠন করছে বা মুখোমুখি অতিক্রমণ করছে। তাহলে মুখোমুখি অতিক্রমণ করলে এটা হচ্ছে তোমার এক্স ওয়াই, এইদিকে আরেকটা অক্ষর দেওয়া, এটা জেড, এটা একটা জেড। তাহলে এই দুইটা যদি সামনাসামনি অতিক্রমণ করে, সামনাসামনি অতিক্রমণ করলে কীরকম হবে দেখতে, এটা দেখতে তোমার এরকম। এই তো ঠিক আছে। তাহলে দুইটা অরবিটাল এস এবং পি অরবিটাল যদি সামনাসামনি অতিক্রমণ করে তাহলে তাদের আকৃতিটা বন্ধন মানে যুক্ত হওয়ার পর, অতিক্রমণ করার পর তাদের আকৃতিটা হয়ে যাবে এরকম। তাহলে অনুরূপভাবে যদি দুইটা পি অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে তাহলে কি ঘটবে, দেখো এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, ধরে নাও এটা পি এক্স, আর একটা পি এক্স অরবিটালের সাথে যদি সে সামনাসামনি অতিক্রমণ করে, এটা একটা পি এক্স সামনাসামনি অতিক্রমণ করবে, তাহলে এটা দেখতে তোমার কিরকম হবে, ঠিকভাবে আঁকানো হইল না। আচ্ছা, আমি একটু সুন্দর করে আঁকাই দিকে চেষ্টা করি। এরকম আর কি। তাহলে দুইটা পি অরবিটাল যদি সামনাসামনি অতিক্রমণ করে, এটা এক্স অক্ষ বরাবর অতিক্রমণ হয়েছে, যদি ধরো ওয়াই অক্ষ বরাবর সামনাসামনি অতিক্রমণ করে, যদিও সামনাসামনি অতিক্রমণ হয় না, এটা পার্শ্ববর্তী অতিক্রমণ হয়। দুইটা পি এক্স অরবিটাল যদি সামনাসামনি অতিক্রমণ করে তাহলে তাদের অতিক্রমণ করার পর দেখতে কীরকম হবে, দেখতে এরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা সামনাসামনি অতিক্রমণ জিনিসটা বুঝলাম যে সিগমা বন্ধন কীভাবে গঠিত হয়। এটা মূলত দুইটা অরবিটাল যদি সামনাসামনি অতিক্রমণ করে, কিন্তু মুখোমুখি অতিক্রমণ করে বা উপর স্থাপিত হয়, তখন তাকে আমরা বলি যে একক বন্ধন গঠিত হয়। এইখানে সিগমা বন্ধন সবসময় কি একক বন্ধন গঠিত হয়, তখন তাকে আমরা বলি সিগমা বন্ধন। এবার পাই বন্ধন নিয়ে একটু কথাবার্তা বলি যে পাই বন্ধন কি বলা আছে। অবশ্যই পাই বন্ধন গঠন করার পূর্ব শর্ত হচ্ছে সেখানে আগে সিগমা বন্ধন গঠিত হইতে হবে, সরাসরি পাই বন্ধন গঠিত হয় না। পাই বন্ধন গঠন করার আগে অবশ্যই দুইটা অরবিটালে সামনাসামনি অতিক্রমণ হয়ে একটা সিগমা বন্ধন সেখানে গঠিত হবে, তারপর একটা পাই বন্ধন গঠিত হবে। যেমন অক্সিজেনের কথা যদি আমরা বিবেচনা করি, ফার্স্ট অফ অল আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটাকে একটু দেখি। এটা হচ্ছে তোমার অক্সিজেন, 8টা ইলেকট্রন আছে। স্বাভাবিক অবস্থায় এটা থাকে তোমার 1s2 2s2 2p4, ঠিক আছে। তাহলে এটা যখন উত্তেজিত অবস্থায় থাকবে তখন এটা দেখতে কীরকম হবে, দেখো 1s2 2s2 2px2 2py1 2pz1। মানে এটা যখন তোমার বন্ধন গঠন করবে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে অক্সিজেনের বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো? অক্সিজেনের বিজোড় ইলেকট্রন সংখ্যা কিন্তু 2টা। এই যে 2টা বিজোড় ইলেকট্রন আছে, অপর একটা অক্সিজেনের সাথে সে যদি সমযোজী বন্ধন গঠন করে, তাহলে সমযোজী বন্ধন গঠন করা মানে কি? ইলেকট্রন শেয়ার করা। তাহলে অপর একটা অক্সিজেনের সাথে সে যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে অবশ্যই কি অরবিটালের সাথে অরবিটালের বন্ধন গঠন হবে। তাহলে এখানে 2py আর 2pz এই দুইটা হচ্ছে তোমার বিজোড় ইলেকট্রন অরবিটাল। তাহলে এই বিজোড় অরবিটালে একটা একটা করে কি আছে তোমার ইলেকট্রন আছে। এখন একটা 2py আরেকটা অক্সিজেনের 2py এর সাথে কি গঠন করবে? বন্ধন গঠন করবে। মনে করো আরেকটা অক্সিজেন আছে এখানে, তাহলে এটারও কেমন হবে? 1s2 এই হচ্ছে অবস্থা। তাহলে দেখো এইখানেও কিন্তু দুইটা বিজোড় ইলেকট্রন আমাদের অবস্থান করবে। তাহলে একটা 2py এর সাথে বন্ধন গঠন করবে আর একটা 2pz এর সাথে বন্ধন গঠন করবে। এখন এইখানে কি ঘটবে? এইখানে
তোমার একটা সিগমা বন্ধন গঠন হবে, একবার একটা পাই বন্ধন গঠন হবে। কিভাবে সিগমা পাই? এই যে 2py আর 2py আছে, এই যে দুইটা অরবিটাল, এটা ধরো y অ্যাক্সিস বরাবর আছে, এটা y অ্যাক্সিস বরাবর আছে, আরেকটা y অক্ষে বরাবর এটার সাথে বন্ধন গঠন করে, অর্থাৎ এইটা হচ্ছে তোমার প্রথম অক্সিজেনের আর এইটা হচ্ছে দ্বিতীয় অক্সিজেনের। তাহলে এটাও তোমার py বরাবর আছে, এই দুইটা তোমার কি করবে? মুখোমুখি অতিক্রমণ করবে। তাহলে মুখোমুখি অতিক্রমণ মানে করা মানে কি? এই দুইটা একসাথে সামনাসামনি অতিক্রমণ করবে। অতিক্রমণ করে এখানে একটা কি গঠন করবে? সিগমা বন্ধন গঠন করবে। বাকি যে তোমার এই যে 2py আর 2pz আছে, এটা তোমার এই যে z অ্যাক্সিস বরাবর, মনে করো এই যে এখানে আমার আঁকানোর হাত ভালো না, এই যে এখানে মনে করো 2pz অরবিটাল বিদ্যমান, pz এটা হচ্ছে তোমার pz। এই যে pz এবং pz আছে না, তারা পাশাপাশি অতিক্রমণ করবে, অর্থাৎ এইটার সাথে এইটা, এই যে দুইটা নোড আছে তোমার, দুইটা অংশ আছে p অরবিটালের, এটার সাথে এটা যুক্ত হবে, এটার সাথে এটা যুক্ত হবে, যুক্ত হয়ে তারা কেমন গঠন করবে? অর্থাৎ আকৃতিটা তোমার হবে এই যে এরকম, এটা মাঝখানে আছে ধরো অনেকটাই দেখতে অনেকটাই বার্গারের মতো। তাহলে এই যে দুইটা মিলে, এই যে উপরের দুইটা অংশ মিলে, এই যে উপরের অংশ, নিচের দুইটা অংশ মিলে নিচের অংশ, তাহলে এইটা মিলে একটা তো সিগমা বন্ধন আছে। আর এই যে অরবিটাল দুইটা আছে, এই অরবিটাল pz অরবিটাল পার্শ্ববর্তী অতিক্রমণ করে এখানে একটা তোমার কি গঠন করবে? পাই বন্ধন গঠন করবে। তাহলে একটা সিগমা থাকবে, একটা পাই থাকবে, এই যে দুইটা অক্সিজেন, একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, একটা হচ্ছে তোমার কি? পাই বন্ধন। তাহলে এই যে py আর py এরা দুইটা কি সামনাসামনি অতিক্রমণ করে এই দুইটা যুক্ত হবে। আর এই যে pz তারা কি করবে? পাশাপাশি অতিক্রমণ করবে, অতিক্রমণ করে তোমার কি গঠন করবে? একটা পাই বন্ধন গঠন করবে। তাহলে বলো তো, এই যে এখানে যে আমরা যে ইথাইন দেখি, CH, আমরা যে ইথাইন দেখি, এই ইথাইনের কি হয় বলো তো? এইখানে দুইটা পাই বন্ধন থাকে, আর একটা থাকে তোমার কি? সিগমা বন্ধন থাকে, ঠিক আছে? দুইটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন, এটা হচ্ছে তোমার কি? CH এর বন্ধন। অর্থাৎ পাই বন্ধন এবং সিগমা বন্ধন কি থাকে? সবসময় একই সাথে থাকে। অবশ্যই পাই বন্ধন গঠিত হওয়ার আগে সেইখানে আগে একটা সিগমা বন্ধন বা একক বন্ধন কি হবে? গঠিত হবে। তাহলে আশা করি আমরা সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ দুইটা বুঝতে পারছি, এবং এই কনসেপ্টটা কাজে লাগে আমরা সংকরায়ন সুন্দরভাবে বুঝতে পারবো আশা করি। আচ্ছা, এখন আমরা অরবিটাল সংকরণ, এটা সংরক্ষণ না, সংকরণ হবে আর কি, অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন নিয়ে একটু কথাবার্তা বলবো। হ্যাঁ, এই অরবিটাল সংকরায়নের ধারণাটা দিয়েছে বিজ্ঞানী লিনাস পোলিং নামক একজন বিজ্ঞানী আছেন, তিনি এই অরবিটাল সংকরণের ধারণা দিয়েছেন। এটা দেওয়ার প্রয়োজনীয়তা কেন মনে করলেন তিনি? এটা প্রয়োজনীয়তা এই কারণেই মনে করছেন, যেমন তুমি ধরো বেরিলিয়াম, বোরন আর হচ্ছে কার্বন, এদের যদি আমরা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করি, তাহলে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করলে কি হয় দেখো তো? এটা হচ্ছে 4, 1s2 2s2, 1s2 2s2 2p1। কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করলে দেখো এইখানে বেরিলিয়ামের কিন্তু কোনো বিজোড় ইলেকট্রন নাই, বোরনের একটা বিজোড় ইলেকট্রন আছে, এখানে বিজোড় ইলেকট্রন নাই, বোরনের একটা বিজোড় ইলেকট্রন আছে, আর কার্বনের কিন্তু তোমার বিজোড় ইলেকট্রন এখানে নাই। তাহলে তাদের যোজ্যতা স্তরে 4টা করে আছে, এর 3টা আছে, এর 2টা আছে, কিন্তু বিজোড় ইলেকট্রনের অস্তিত্ব কিন্তু বেরিলিয়াম এবং কার্বনের নাই। কিন্তু এরা কিন্তু আবার যৌগ গঠন করে না। বিজোড় ইলেকট্রন থাকা মানে হচ্ছে তার বন্ধন গঠন করার ক্ষমতা। এমনিতে স্বাভাবিকভাবে দেখে মনে হইতেছে যে তারা বন্ধন গঠন করার ক্ষমতা কিন্তু নাই। কিন্তু বেরিলিয়াম ধরো BeCl2, অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইড গঠন করলো, BCl3 বোরন ক্লোরাইড গঠন করলো, আর ধরো CH4। এইখানে কিন্তু কার্বনের যোজনী কিন্তু তোমার 4, এইখানে বোরনের যোজনী হচ্ছে কত? 3, এইখানে বেরিলিয়ামের যোজনী হচ্ছে 2। এই যে তারা যখন বন্ধন গঠন করলো তখন তাদের ইলেকট্রন বিন্যাস কেমন হবে দেখো। এটা বন্ধন গঠন করার সময় ধরো উত্তেজিত অবস্থায় এটা হবে কিরকম? 1s2 2s2 আছে, সে মনে করো এখানে বন্ধন গঠন করার সময় তার বিজোড় ইলেকট্রন হচ্ছে দুইটা ইলেকট্রন আছে, এখানে বোরনের হচ্ছে তোমার কত? 5। এটা কেমন হবে? 1s2 2s2 আর হচ্ছে গিয়ে আচ্ছা 2px1, এখানে একটা ইলেকট্রন, 2py1। এইখান থেকে তোমার 2s এ একটা ইলেকট্রন থাকবে, আর এখানে 2p তে একটা ইলেকট্রন চলে যাবে, 2px1 একটা ইলেকট্রন চলে যাবে। এটা যখন তোমার
বন্ধন গঠন করবে। এসে তো দুইটা থাকা সম্ভব না, কারণ বিজোড় ইলেকট্রন থাকা লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কার্বন, এটা হচ্ছে উত্তেজিত অবস্থায়, কার্বনের হচ্ছে 6, তাহলে এটা হবে তোমার 1s2 2px1 2py1 আর হচ্ছে তোমার 2pz1। তাহলে দেখো যখন তারা এই যে যৌগগুলো গঠন করছে তখন কিন্তু তাদের যোজনী কত হয়ে গেছে, এর 2টা এর 3টা এর হচ্ছে কত 4। তাহলে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনা ঘটার সময় অরবিটালগুলো যে আছে এরা কিন্তু সমশক্তি সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ তাদের মধ্যে সংকরায়ন হয়েছে। কিভাবে সংকরায়ন হয়েছে সেই জিনিসটাই আমরা আলোচনা করব। তাহলে এইটুকু বুঝলাম যে স্বাভাবিক অবস্থায় তাদের বিজোড় ইলেকট্রন এখানে প্রকাশ করতেছে না, মাত্র এই যে বোরনের একটা ইলেকট্রন আসছে, কিন্তু এরা যখন উত্তেজিত অবস্থায় যায়, অর্থাৎ যখন তারা যৌগ গঠন করে, তখন কিন্তু তারা তাদের যে অরবিটালগুলোতে আছে, অরবিটালগুলো আছে সেইখানে কিন্তু একটা মানে ইলেকট্রনের কি ঘটে দেখো খেয়াল করে, মানে যেখানে জোর অবস্থায় ছিল সেইখান থেকে একটা ইলেকট্রন পিতে চলে গেছে, অথবা মানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে সহজ কথায় বলতে গেলে। তাহলে তাদের মধ্যে কিন্তু মানে যোজনী বেড়ে গেছে উত্তেজিত অবস্থায়, যার দরুন তারা কিন্তু কি করছে, তোমার যৌগ গঠন করতে পারছে। এখন এই জিনিসগুলা যখন তারা যৌগ গঠন করে, তখন এই যে অরবিটালগুলো দেখতেছো, এই অরবিটালগুলোর মধ্যে মিশ্রণ ঘটে তারা সমশক্তি সম্পন্ন অরবিটালে পরিণত হয়। এই কথাগুলো আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। আচ্ছা, ধরো এখানে আমাদের 3টা পাত্র আছে, 3টা বাটি নিছো তুমি, 3টা, আরেকটা বাটি নাও, ধরো এখানে 4টা বাটি নিছো। হ্যাঁ, আমরা তো প্রতিদিন যারা মেসে থাকি অথবা বাসায় থাকি, যারা বাজার টাজার করো তারা বুঝতে পারবা যে ধরো বা রান্না বান্না করো, ধরো এখানে এই পাত্রের মধ্যে আলু আছে একটা, এই পাত্রের মধ্যে পটল আছে একটা, এই পাত্রের মধ্যে একটা পটল আছে, এই পাত্রের মধ্যে একটা পটল আছে। ঠিক আছে, এই পটল আলু আর পটলগুলোকে তুমি সিদ্ধ অবস্থায় রাখছো। ঠিক আছে, তাহলে আলাদা আলাদাভাবে যখন রাখছো তখন তাদের নাম কী হবে বলো তো? আলু পটল পটল পটল। বা এদের যখন তুমি মিশ্রণ ঘটাও নাই তখন কি বলবা? আলু পটল। বা এই সবগুলাকে এই 3টা পাত্র থেকে নিয়ে এই একটা পাত্রের মধ্যেই নিছো, কথার কথা এই 3টা পাত্রের থেকে একটা পাত্রের মধ্যেই নিছো। এগুলো আছে দেখতে পটলের মতো লাগতেছে না, জঘন্য অবস্থা, যাই হোক। তাহলে এই যে দেখো, মনে করো একটা আলু আছে আর 3টা পটল আছে, এদেরকে নর্মাল অবস্থায় আমি কি বলবো? এদেরকে নর্মাল অবস্থায় আমি বলবো আলু আর পটল, আলাদা আলাদাভাবে। এখন এদেরকে যদি সুন্দরভাবে তুমি ভর্তা বানাও, ঠিক আছে, এই যে ভর্তা বানাইছো, ভর্তা বানিয়ে এই মিশ্রণগুলোকে আলাদা 3টা বাটিতে রাখছো। এখন বলো তো, এই যে ভর্তা বানাইছো, ধরো এই যে এটা হচ্ছে আলু পটল ভর্তা, এটা হচ্ছে আলু পটল ভর্তা, এটা হচ্ছে আলু পটল ভর্তা। এখন কি এদেরকে যখন তুমি মিশ্রণ করে ফেলবা তখন কি আর বলা সম্ভব আলাদা আলাদাভাবে যে এখানে আলু আর পটল আলাদা আছে? কোনোভাবে তো আলাদা করা সম্ভব না। যখন এদেরকে আমি মিশ্রণ অর্থাৎ ভর্তা বানিয়ে ফেলছি, তখন এই টোটালটার নাম হয়ে গেছে কি? আলু পটল মিশ্রণ, তাই না? তাহলে এটার নাম হয়ে গেছে আলু পটল মিশ্রণ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি? প্রত্যেকটাই কিন্তু আলু পটল মিশ্রণ, তাই না? কিন্তু এখানে পার্টিকুলারলি কি ছিল? আলু আর হচ্ছে কি তোমার পটল আলাদা আলাদা নাম ছিল, মানে আলুর এক ধরনের শক্তি, বাকি 3টা পটলের কি ছিল? আলাদা ধরনের শক্তি। তাহলে কিন্তু ভর্তা করার পরে সবগুলার কিন্তু কি হয়ে গেছে বলো তো? আলাদা করার কিন্তু কোনো সুযোগ নাই। তার মানে তাদের শক্তি কিন্তু সমান হয়ে গেছে। মানে আলু পটল মিশ্রণ, আলু পটল মিশ্রণ, আলু পটল মিশ্রণ, 3টা একই জাতের জিনিস, কিন্তু এখানে কিন্তু 3টা যখন মিশ্রণ করার আগে কি ছিল? ভিন্ন জাতের জিনিস। ঠিক সেমভাবে আমরা যখন যৌগ গঠন করি তখন যে অরবিটালগুলো আছে, যেমন এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এই অরবিটালগুলোর কিন্তু আলাদা আলাদা শক্তি আছে। ঠিক আছে, তাহলে এই আলাদা আলাদা শক্তির অরবিটালগুলো যখন বন্ধনে আবদ্ধ হয়, এই বন্ধনে আবদ্ধ হওয়ার আগে তাদের নিজেদের মাঝে তারা কি হয়? মিশ্রিত হয় তারা কি করে? সমশক্তি সম্পন্ন অরবিটালে পরিণত হয় যৌগ গঠন করার সময়। এটা খেয়াল রাখবে, স্বাভাবিক অবস্থায় না, যখন তারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন তারা এই যে অরবিটালগুলো আছে, যেমন এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এই অরবিটালগুলো পরস্পর মিশ্রিত অবস্থায় হয়ে তারা সমশক্তি সম্পন্ন অরবিটালে পরিণত হয়, যাতে আমার বন্ধন গঠন করার প্রক্রিয়াটা স্মুথ হয়। ঠিক আছে, অর্থাৎ সংকরায়নের সংজ্ঞায় যাওয়ার আগে আমরা এই বিষয়গুলা একটু ধারণা নিয়ে নিলাম। এখন দেখো সংকরায়নের
সংজ্ঞাটা একটু দেখো যে বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের অর্থাৎ লাস্ট কক্ষপথের বিভিন্ন শক্তির অরবিটাল, এই যে এসপিডি, এই বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকেই সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলা হয়। তাহলে কি বললাম, এই যে এসপিডি এরা তো ভিন্ন শক্তির অরবিটাল, এই অরবিটালগুলা মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তাহলে এতক্ষণ আমরা এই যে কার্বন নিয়ে কথাবার্তা বলছি না, এখন দেখো এই যে কার্বন নিয়ে উদাহরণটা দিই, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে কিভাবে সংকরায়ন গঠিত হয়। দেখো আমাদের এই যে কমন যে যৌগ আছে, ধরো মিথেন CH4, এইখানে কার্বনের যোজনী ব্যবহৃত হয়েছে কত 6। তাহলে এই যে প্রথমে কি ছিল তোমার 1s2 2pz1। তাহলে উত্তেজিত অবস্থায় তার যোজ্যতা স্তরে আমার 4টা বিজোড় ইলেকট্রন আছে, তাই না? এই 4টা বিজোড় ইলেকট্রন সম্পন্ন যে অরবিটালগুলো আছে, এই যে s p p p অর্থাৎ px py pz, এই যে 4টা অরবিটাল আছে আলাদা আলাদা শক্তির অরবিটাল, এরা যখন যৌগ গঠন করবে তখন যৌগ গঠন করার আগে এই 4টা অরবিটাল তোমার মিশ্রিত হবে। মিশ্রিত হয়ে কি গঠন করবে? sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন, অর্থাৎ একটা s অরবিটাল বাকি 3টা অরবিটালের সাথে মানে মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল তৈরি করবে। সমশক্তির অরবিটাল তৈরি করলে এদেরকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এই চিহ্নটার নাম হচ্ছে তোমার সাই। এই সাই চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি, তখন তারা সমশক্তি সম্পন্ন অরবিটাল। এই যে দেখো, বোঝার কোনো উপায় নেই, কে ছিল p, কে y ছিল, কে pxy ছিল, pyz ছিল, বোঝার কোনো উপায় নেই। এরা তোমার কি হয়ে গেছে এখন? এরা হয়ে গেছে সমশক্তির অরবিটাল। এই যে যৌগ গঠন করার আগে তারা ভিন্ন একটা অবস্থায় পরিণত হলো, কিসের মাধ্যমে? পরস্পর মিশ্রিত হওয়ার মাধ্যমে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার নামই হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। ঠিক আছে? সমশক্তি সম্পন্ন অরবিটাল না হইলে কিন্তু বন্ধন গঠন করা সম্ভব হবে না। অর্থাৎ এটাই হচ্ছে রুলস। অর্থাৎ বিজ্ঞানী যে লিনাস পলিং যিনি ছিলেন, তিনি এই মতবাদটা দিয়ে গেছেন যে সমযোজী বন্ধন গঠন হওয়ার সময় অবশ্যই পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটালগুলা মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন অরবিটালে পরিণত হয়। তাহলে এখন অরবিটাল যেহেতু সমান, তাদের মধ্যে ইলেকট্রন আছে একটা একটা করে, বাকি যে 4টা হাইড্রোজেন আছে এখানে, এই 4টা হাইড্রোজেন এই 4টা অরবিটালের সাথে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠন করবে। সিগমা বন্ধন গঠন করে তারা কি গঠন করে? CH4। এই যে 4টা হাইড্রোজেনের সাথে তারা সিগমা বন্ধন গঠন করে CH4 গঠন করে। তাহলে এই হলো আমাদের সংকরায়নের সংজ্ঞা। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। এখন আমরা সামনের দিকে দেখি যে কি কি ধরনের সংকরায়ন আমাদের আছে। সংকরায়নের অনেকগুলা সংকরায়ন আছে। তোমার স্বাভাবিক যে যৌগগুলা, এই যৌগগুলার এক ধরনের সংকরায়ন হয়। জটিল যৌগ যারা মনে করো এই যে লিগেন্ডের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, তাদের ক্ষেত্রে আবার সংকরায়নটা একটু জটিল তুলনামূলক, ওগুলাকে আমরা বলি জটিল যৌগের সংকরায়ন। এখন যে বিষয়গুলো আমরা নর্মাল সংকরায়ন যেগুলো আছে, যেমন sp3 sp2 sp, এই যে নর্মাল সংকরায়নগুলো, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো আজকে। তার আগে সংকরায়নের যে প্রকারভেদ, যেমন ধরো কি কি হইতে পারে? sp3 সংকরায়ন হইতে পারে, sp2 হইতে পারে, sp সংকরায়ন হইতে পারে, তারপরে তোমার sp2d সংকরায়ন হইতে পারে, sp3d সংকরায়ন হইতে পারে, তারপরে তোমার sp3d2 সংকরায়ন হইতে পারে, নানা ধরনের সংকরায়ন হইতে পারে, এবং তাদের মধ্যে বন্ধন কোণের পরিমাণও কিন্তু আলাদা আলাদা। এগুলো বইয়ের মধ্যে চার্ট আকারে দেওয়া আছে, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা, এবং এমসিকিউ আসে এগুলা। এবং সামনে যখন তোমার লোন পেয়ার বন্ড পেয়ারের বন্ধন তত্ত্ব আমরা পড়বো, তখনও কিন্তু এই বন্ধন কোণগুলোর মান খুব গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষার মধ্যে এমসিকিউ দিয়ে দিতে পারে। এদের আকৃতি আবার ভিন্ন ভিন্ন। sp3 যেমন এটা হচ্ছে তোমার চতুস্থলকীয়, এটা হচ্ছে তোমার চতুস্থলকীয়, এটা হচ্ছে তোমার সমতলীয় ত্রিভুজাকার, এটা দেখতে তোমার সরল রৈখিক, এটা হচ্ছে তোমার সমতলীয় বর্গাকার। এরকম ভাবে প্রত্যেকটারই আলাদা আলাদা তোমার কি আছে? সমতলীয় বর্গাকারে। এরকম প্রত্যেকটারই তোমার আলাদা আলাদা আকৃতি আছে। ঠিক আছে? আচ্ছা, এটা যেমন ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, এটা হচ্ছে তোমার অষ্টতলকীয়। এদের প্রত্যেকটারই তোমার কি আছে? আলাদা আলাদা অষ্টতলকীয়, মানে 8টা তলে বিভক্ত থাকবে। সবারই আকৃতি কিন্তু আলাদা আলাদা। এগুলো যখন আমরা আস্তে আস্তে চিত্র আকারে পড়বো তখন বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা সামনের দিকে আগাই। এখন দেখো
এইখানে আমরা এখন sp3 সংকরায়ন সম্পর্কে আলোচনা করব। তাহলে কথার মধ্যেই বোঝা যাইতেছে যে টাইটেলটা আছে sp3 সংকরায়ন, তার মানে বোঝা যাচ্ছে একটা s অরবিটাল আর তিনটা p অরবিটাল কি হইছে, তারা পরস্পর মিশ্রিত হয় সমশক্তির অরবিটালে পরিণত হবে। যখন sp3 সংকরায়নের মানে যতগুলা যৌগ গঠিত হবে sp3 সংকরায়নের সবগুলাতেই একটা s অরবিটাল আর হচ্ছে তিনটা p অরবিটাল মিশ্রিত হয়ে তখন তারা কি গঠন করবে, সমশক্তির অরবিটাল তৈরি করবে। একটা জিনিস খেয়াল করে দেখো, sp3 সংকরায়ন মনে হয় অলরেডি আমাদের আলোচনা করা হইলো, যেমন এই যে CH4 এর যে আলোচনাটা আমরা করলাম, কার্বনের কি ছিল, one s2 2s1 2px1 2py1 আর হচ্ছে 2pz1। তাহলে একটা s অরবিটাল, তোমার একটা s অরবিটাল তিনটা p অরবিটালের সাথে কি হবে, তিনটা p অরবিটালের সাথে যুক্ত হবে। এটা মনে করো x অক্ষ, এটা ধরো y অক্ষ, এটা x অক্ষ y অক্ষ, আর একটা মনে করো z অক্ষ, এটা মনে করো z অক্ষ ধরে নিলাম। এটা হলো y অক্ষকে তুমি এইরকমও ধরতে পারতা, z অক্ষকে এইদিকেও দিতে পারতা, কোনো সমস্যা নাই। কথা হচ্ছে কি যে s অরবিটাল তিনটা p অরবিটালের সাথে কি গঠন করবে, তিনটা p অরবিটালের সাথে পরস্পর মিশ্রিত হবে। ঠিক আছে, মিশ্রিত হয়ে তারা দেখতে কি রকম হবে, তারা দেখতে হবে তোমার এরকম। এগুলো বড় ছোট হয়ে গেল কিন্তু সমস্যা নাই। দেখো খেয়াল করে, এই যে প্রত্যেকটা এই যে s অরবিটাল px py pz এদের সাথে যখন সন্নিবেশ এদের সাথে যখন সংকরায়নে যুক্ত হবে, মানে হচ্ছে sp3 সংকরায়নের অবস্থায় যাবে, তখন তারা দেখতে কিরকম হবে। এই যে দেখো, আমরা s অরবিটাল আর p অরবিটাল যখন যুক্ত হয়েছিল তখন দেখতে কিরকম দেখছিলাম, খেয়াল আছে কিনা, যে ওই যে প্রথমে এই যে দেখো এরকম দেখছিলাম, মনে আছে এরকম। তাহলে একটা ছোট মানে উপরের দিকে এই যে দেখো গোটার মতো থাকে আর নিচে হচ্ছে বড় একটা অংশ থাকে। ঠিক আছে, তাহলে এই যে খেয়াল করে দেখো প্রত্যেকটাই একটা s অরবিটালের সাথে প্রত্যেকটা px py pz। এখন কিন্তু বোঝার কোনো উপায় নেই কোনটা কি অবস্থায় কার সাথে যুক্ত অবস্থায় আছে। তাহলে এরা হচ্ছে চারটাই কি সমশক্তি sp3 সংকরায়িত অরবিটাল, sp3 সংকরায়িত অরবিটাল। এদের আলাদা আলাদাভাবে কিন্তু px spx spy এরকম ভাবে বলার কোনো সুযোগ নাই। এরা এখন আলাদা আলাদাভাবে কি গঠন করছে, মানে একসাথে মিশ্রিত অবস্থায় sp3 সংকরায়ন গঠন করছে। এখন এই যে চারটা হাত তৈরি হয়েছে, তার একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হাতে তোমার এই যে চারটা হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন থাকে, তাই না, হাইড্রোজেন ইলেকট্রন কয়টা, একটা, তার মানে সেটা s অরবিটালে আছে। s অরবিটাল দেখতে কেমন, s অরবিটাল দেখতে হচ্ছে গোলাকার। তাহলে বাকি এর যে চারটা হাত আছে এখানে, এই চারটা হাতে চারটা হাইড্রোজেন গিয়ে কি হবে, সামনাসামনি অতিক্রমণ করবে। ঠিক আছে, চারটা হাতে চারটা হাইড্রোজেন সামনাসামনি অতিক্রমণ করে এইখানে একক বন্ধন গঠন করবে। দেখো এইখানে s অরবিটাল, এইখানে একটা s অরবিটাল যুক্ত হবে, এখানে একটা s অরবিটাল ইলেকট্রন শেয়ার করবে, এখানে একটা s অরবিটাল ইলেকট্রন কি করবে, ইলেকট্রন শেয়ার করবে। ইলেকট্রন শেয়ার করে তারা বন্ধন গঠন করবে। কি বন্ধন গঠন করবে, সিগমা বন্ধন গঠন করবে সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে। তাহলে চারটা সিগমা বন্ধন গঠন হওয়ার মাধ্যমে এখানে কিন্তু CH4 গঠিত হয়। এবং এই যে তাদের মধ্যে যে বন্ধন কোণ, এই বন্ধন কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটার কোণের মানই হচ্ছে 109.5 ডিগ্রি। এখানে হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা কোণের মানই হচ্ছে কত, 109.5 ডিগ্রি। এবং আকৃতিটা দেখতে কেমন, আকৃতিটা দেখতে হচ্ছে চতুস্তলকীয়। আমরা প্রথমেই বলছিলাম যে sp3 যে সংকরায়ন হয় সেইখানে আকৃতিটা হয় তোমার চতুস্তলকীয় আকৃতি। তাহলে বোঝা গেল যে sp3 সংকরায়ন কিভাবে গঠিত হয়। আচ্ছা, তাহলে এখানে বন্ধন গঠন করার আগে তারা কিন্তু কিসে চলে গেছিল, সমশক্তি সম্পন্ন অরবিটালে চলে গেছিল। এটা কিন্তু আবার মনে রাখো, আলাদা আলাদাভাবে এটা কিন্তু পরীক্ষায় লেখার সময় এটা লিখে দিবা যে সংকরায়িত হওয়ার পর তাদের দেখতে কেমন হয়েছিল। এটা কিন্তু সংকরায়িত অবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার উত্তেজিত অবস্থা, এটা হচ্ছে তোমার সংকরায়িত অবস্থা। এই প্রত্যেকটাই হচ্ছে সংকরায়িত অবস্থা। বোঝার কোনো উপায় নেই যে কে কার সাথে মিশ্রণ হয়েছে। সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে কি আলু পটল মিশ্রণ।
তাহলে আশা করি sp3 সংকরায়নটা বুঝতে পারছো যে কিভাবে sp3 সংকরায়ন গঠিত হয়। প্রথমে অরবিটালগুলো মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন অরবিটালে পরিণত হয়, তারপর তাদের যে সংকরায়িত হওয়ার পর তাদের যে দেখতে এই কেমন দেখতে, এই দেখার পর সংকরায়িত হওয়ার পর তাদের প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন এসে যুক্ত হয়ে এখানে তোমার সিগমা বন্ধন গঠন করে। এই সিগমা বন্ধন গঠিত হয়েই তারা কিন্তু এই CH4 যৌগটা এখানে গঠিত হয়েছে। ঠিক আছে, আমার কথার মধ্যে হয়তো কিছুটা জড়তা চলে আসছে, যাই হোক। এবার হচ্ছে sp2 সংকরণ নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। sp2 সংকরণে বোঝাই যাচ্ছে, দেখো হিডিং দিয়ে দেখো যে একটা s অরবিটাল দুইটা p অরবিটালের সাথে যুক্ত হয়ে sp2 সংকরায়ন গঠন করবে। তাহলে s অরবিটাল একটা s অরবিটাল গোলাকার দুইটা p অরবিটালের সাথে এটা হচ্ছে তোমার py। তাহলে একটা s অরবিটাল দুইটা p অরবিটালের সাথে যদি যুক্ত হয় তাহলে কি রকম গঠন করবে, sp2 হয়ে যাবে, তাই না? তাহলে কয়টা sp2 সংকরায়িত অরবিটাল হবে, একটা s আর হচ্ছে দুইটা p মিলে, তাহলে এখানে বন্ধন গঠন করার সময় তিনটা sp2 সংকরায়িত। খেয়াল রাখবা এই যে এখানে দেখো এটা কি sp2, তার মানে টোটাল পরমাণু কয়টা অরবিটাল ইউজ হয়েছে, একটা s অরবিটাল আর হচ্ছে দুইটা p অরবিটাল। তাহলে যখন সংকরায়িত অরবিটাল হবে অবশ্যই কয়টা সংকরায়িত অরবিটাল হবে, তিনটা। এর আগে যে আমরা এই যে কি পড়লাম এখানে sp3 পড়লাম না, এইখানেও দেখো একটা s অরবিটাল ব্যবহৃত হয়েছিল আর তিনটা p অরবিটাল ব্যবহৃত হয়েছিল। তাহলে সংকরায়িত অরবিটাল তৈরি হয়েছিল এটা চারটা সংকরায়িত অরবিটাল, এই যে একটা দুইটা তিনটা চারটা। তাহলে এই যে sp2 আছে, sp2 তে একটা s অরবিটাল ব্যবহৃত হচ্ছে আর দুইটা p অরবিটাল ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে সংকরায়িত অরবিটাল কয়টা হবে, অবশ্যই সংকরায়িত অরবিটাল হবে তিনটা sp2 সংকরায়িত অরবিটাল এখানে তৈরি হবে, তিনটা sp2 সংকরায়িত অরবিটাল এখানে তৈরি হবে। তাহলে s অরবিটাল আর p অরবিটাল যখন সংকরায়িত হয় তখন দেখতে কি রকম হয়, এই একটা s অরবিটাল তিনটা p অরবিটালের সাথে, আগানোটা ভালো হয়নি, আবার একটু আগাই। এই হলো অবস্থা। তাহলে একটা s অরবিটাল দুইটা p অরবিটালের সাথে যুক্ত হয়ে তোমার তিনটা sp2 সংকরায়িত অরবিটাল তৈরি করছে। তার মানে তিনটা অরবিটালের শক্তি এখন কি সমান sp2, এবং তাদের মধ্যবর্তী যে বন্ধন কোণ, তাদের মধ্যবর্তী বন্ধন কোণ হচ্ছে তোমার 120 ডিগ্রি। sp3 তে তোমার ছিল কত, 109.5 ডিগ্রি, আর sp2 তে তাদের বন্ধন কোণটা হচ্ছে কত, sp2 তে তাদের বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, এবং তাদের দেখতে হচ্ছে তোমার ত্রিভুজাকার। ঠিক আছে, সমতলীয় ত্রিভুজাকার তাদের আকৃতি। এইখানে তুমি যদি ডটগুলো কানেক্ট করে দাও তাহলে দেখতে কি হবে, একটা ত্রিভুজ পাবা, তুমি সমতলীয় ত্রিভুজ পাবা। এটা হচ্ছে তোমার sp2 সংকরায়ন, অর্থাৎ একটা s অরবিটাল দুইটা p অরবিটালের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন তিনটা sp2 সংকরায়িত অরবিটাল তৈরি করবে। কখন তৈরি করবে, যৌগ গঠন করার আগে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। আমরা একটু sp2 সংকরায়ন সংশ্লিষ্ট যে যৌগগুলো আছে, যেমন হচ্ছে ইথিন তো আমরা চিনি, ইথিন নিয়ে একটু আলোচনা করবো সামনে। দেখো আচ্ছা, ইথিনের আগে বোরন নিয়ে কথাবার্তা বলি। বোরনের sp2 সংকরায়ন প্রক্রিয়ায় কিভাবে BCl3 গঠিত হইল, এই যৌগের গঠনটা আমরা একটু ব্যাখ্যা করি। দেখো বোরন হচ্ছে 5টা অরবিটাল নিয়ে থাকে। এটাকে উত্তেজিত অবস্থায় এর দেখতে কেমন হয়, 2s আর হচ্ছে 2p y 2px। তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। স্বাভাবিক অবস্থায় কি ছিল, এখানে 2s2 ছিল আর 2px1 ছিল। তখন একটা উত্তেজিত অবস্থায় কি হয়, x থেকে একটা ইলেকট্রন 2py এ চলে যায়, তখন তার বিজোড় ইলেকট্রন কয়টা হয়ে গেছে, বিজোড় ইলেকট্রন হয়েছে 3টা। এই 3টা বিজোড় ইলেকট্রন সম্পন্ন অরবিটালগুলো মিশ্রিত হয়ে তোমার কি গঠন করবে, সংকরায়িত অরবিটাল তৈরি করবে। কিরকম সংকরায়িত অরবিটাল তৈরি করবে, 1s2 2s1, এই যে 3টা sp2 সংকরায়িত অরবিটাল তৈরি করছে। তাহলে 3টা সংকরায়িত অরবিটালের 3টা বন্ধন গঠন করার ক্ষমতা কিন্তু আছে।
এই তিনটা হাতে এবার কি গঠন করবে, তিনটা হাতে তিনটা ক্লোরিন। তাহলে ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথ কোনটা, সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে 3 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে তোমার ক্লোরিন, এটা হচ্ছে 17, তাই না? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p হচ্ছে কত 5। তাহলে এখানে একটা p অরবিটালের সাথে সে কি করবে, একটা p অরবিটালের সাথে গিয়ে যুক্ত হবে। এটাকে যদি ভেঙে লেখো তাহলে কিরকম হবে তোমার 2px 3px 3py আর হচ্ছে 3pz। প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, তারপরে এখানে আরেকটা যাবে, এখানে আরেকটা যাবে, তার মানে একটা জেড অরবিটাল কিন্তু বিজোড় অবস্থায় আছে। তাহলে একটা জেড অরবিটালের সাথে এরাও তো তোমার কি হবে, এরাও কিন্তু sp3 সংকর আয়নে সংকরিত হবে, sp2 সংকর আয়নে সংকরিত হবে। তাহলে এই যে একটা বিজোড় ইলেকট্রন অর্থাৎ তার বন্ধন গঠন করার ক্ষমতা আছে। তাহলে একটা বোরনের যে তিনটা তোমার সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হয়েছে এখানে sp3 সংকরায়িত, তিনটা হাতে তিনটা ক্লোরিন গিয়ে যুক্ত হবে। যুক্ত হইলে তারা দেখতে কিরকম হবে, তারা দেখতে হবে তোমার এরকম, মনে করো এইরকম আছে। এইখানে তোমার p অরবিটাল এসে যুক্ত হবে। এই যে এইখানে তারা তাদের ইলেকট্রনগুলো শেয়ার করবে, এই জায়গাতে, এই জায়গাগুলোতে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা কি গঠন করবে, তারা কিন্তু সমযোজী বন্ধন গঠন করবে। এই জায়গাগুলোতে সমযোজী বন্ধন গঠন করে এখানে তোমার BCl3 যৌগটা গঠন হবে। অর্থাৎ বোরনের তিনটা সংকরায়িত অরবিটালের সাথে এই যে তোমার ক্লোরিন ছিল, এই ক্লোরিনের অরবিটালগুলো অতিক্রমণ, সামনাসামনি অতিক্রমণ, তাহলে অবশ্যই এখানে কোন বন্ধন গঠন হবে, অবশ্যই সিগমা বন্ধন গঠন হবে। সিগমা বন্ধন গঠন হওয়ার মাধ্যমে এইখানে কিন্তু তিনটা BCl3 তিন হাতে যুক্ত হয়ে গেছে, প্রত্যেকটাই সিগমা বন্ধন। তাহলে এই হলো তোমার sp2 সংকরায়নের বোরনের ক্ষেত্রে অবস্থা। পরবর্তীতে আমরা একটু কার্বনের sp2 সংকরায়ন এবং হচ্ছে ইথিন বা ইথিলিন অণুর গঠন নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সাধারণত ঘ নাম্বার কোশ্চেনে তোমার দিয়ে দিতে পারে যে sp2 সংকরায়ন, ইথিনের sp2 সংকরায়নটা ব্যাখ্যা করো। কার্বনের sp2 সংকরায়ন কিভাবে গঠিত হয় এবং ইথিন কিভাবে গঠিত হয় সেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো এখন। দেখো ইথিন আগে লিখে নিই, ইথিন কি, CH ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে তোমার ইথিন। এটা কিভাবে গঠিত হয়েছে, এখানে দেখো একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে প্রথম, যে কিভাবে ইথিন অণুটার গঠন হলো এবং কেন এখানে sp2 সংকরায়ন হইলো। তাহলে আগে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখি। কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি অলরেডি, যে উত্তেজিত অবস্থায় এটা হচ্ছে তোমার 1s2 2s1 2px1, এই হচ্ছে তার উত্তেজিত অবস্থায়। এখন এইটাকে আমরা যখন এটা মানে অরবিটালগুলো যখন সংকরায়িত হবে, সংকরায়িত হওয়ার পর তার যে ইলেকট্রন বিন্যাসটা অর্থাৎ অরবিটালগুলো কেমন হবে, সংকরায়িত হওয়ার পর হবে 1s2 আর এটা তোমার 2pz যা আছে তাই। তাহলে এখানে তিনটা সংকরায়িত অরবিটাল আছে, আমার তিনটা sp2 সংকরায়িত অরবিটাল আছে। এখন এখানে খেয়াল করে দেখো আমাদের এই যে এটার যদি গাঠনিক বন্ধনটা আমরা একটু দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই। এটা হচ্ছে কার্বন, কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে, আর এইখানে তোমার হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানে বন্ধনগুলো আগে দেখি যে বন্ধনের প্রকৃতিগুলো কেমন। এইখানে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, সবগুলোতে সিগমা বন্ধন। এইখানে যে ডাবল বন্ড দেখতেছি আমরা, একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা কার্বন তিনটা সিগমা বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং একটা পাই বন্ধনে আবদ্ধ হচ্ছে অপর একটা কার্বনের সাথে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এখানে তিনটা সংকরায়িত অরবিটাল আছে আমাদের। এই তিনটা সংকরায়িত অরবিটালের মধ্যে প্রথমে কার্বন এবং কার্বন সামনাসামনি অধিক্রমণ, মানে এরকম অধিক্রমণ করে একটা সিগমা বন্ধন গঠন করবে। বাকি যে দুইটা হাত আছে, অর্থাৎ এই যে এখানে যে আরো দুইটা সংকরায়িত অরবিটাল আমার থেকে গেল, বাকি দুইটা হাতে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে আমার কি গঠন করবে, CH3। এটা দেখতে কিরকম, ধরো এই যে এখানে কার্বন আছে, এই একটা একক বন্ধন একটা একক বন্ধন, তারা সামনাসামনি অধিক্রমণ করে একটা সিগমা বন্ধন গঠন করলো। বাকি যে দুইটা সংকরায়িত অরবিটাল আছে, দুইটা হাতে দুইটা হাইড্রোজেন, দুইটা হাতে
দুইটা হাইড্রোজেন প্রাথমিক অবস্থায় এই যে এরকমভাবে গঠিত হলো। তাহলে এটা সিগমা, এটা সিগমা। এখন পরবর্তীতে এখানে খেয়াল করে দেখো, একটা কিন্তু 2p-z অরবিটাল কার্বনের কি আছে, ফাঁকা অবস্থায় আছে, তাই না? তাহলে 2p-z অরবিটালটা কোথায় থাকবে? 2p-z অরবিটাল থাকবে তোমার এই অক্ষ বরাবর। এটা আমরা আপাতত মুছে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দেখো খেয়াল করে দেখো, এইখানে যে জেড অরবিটালটা আছে, এই কার্বনের একটা জেড অরবিটাল, আর এই যে কার্বনের তোমার কি জেড অরবিটাল। তাহলে দুইটা কার্বন বন্ধনে আবদ্ধ হয়েছে না? তাহলে দুইটা কার্বনের কি আছে, একটা করে জেড অরবিটাল লম্বলম্বী অবস্থায় আছে, অর্থাৎ এইটাও তোমার pz, এটাও হচ্ছে তোমার pz। এখন তারা কি করবে, তারা পরস্পর সামনাসামনি অতিক্রমণ করবে। প্রথমটা মুখোমুখি অতিক্রমণ হয়েছে, সরি এটা হচ্ছে পাশাপাশি অতিক্রমণ করবে। এটা তো সামনাসামনি অতিক্রমণ হইলো, অতিক্রমণ হয়ে একটা সিগমা বন্ধন কিন্তু গঠন করছে। বাকি যে জেড অরবিটালটা আছে, এই জেড অরবিটাল কি করবে, এইরকম পাশাপাশি অতিক্রমণ করে তাদের মধ্যে একটা এই যে দুইটা অংশ মিলে গিয়ে একটা পাই বন্ধন গঠন হবে। এই যে একটা পাই বন্ধন কিন্তু এখানে গঠিত হয়েছে। বাকি যে দুইটা হাত ছিল, সেখানে দুইটা হাতে দুইটা করে হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হলো। তাহলে টোটাল আমার তিনটা সংকরায়িত অরবিটাল ছিল, তিনটা সংকরায়িত অরবিটাল তোমার তিনটা সিগমা বন্ধন গঠন করছে। বাকি যে জেড অরবিটালটা ছিল তোমার, এই যে 2p-z অরবিটাল লম্বলম্বী অবস্থায় দুইটা কার্বনেরই তারা পাশাপাশি অতিক্রমণ করে একটা পাই বন্ধন গঠন করছে। গঠন করার পর তাদের কি হয়েছে, ইথিন অণুটা গঠিত হয়ে গেছে। এবং তাদের যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 120 ডিগ্রি। কারণ এটা হচ্ছে আমরা জানি যে sp2 সংকরিত হলে তাদের মধ্যে যে কোণ, বন্ধন কোণ গঠিত হয় সেটা হচ্ছে তোমার 120 ডিগ্রি। এবং তারা দেখতে কেমন, দেখতে হচ্ছে তোমার ত্রিভুজ আকার, সমতলীয় ত্রিভুজ আকার। কিছুক্ষণ আগে আমরা চিত্রটা দেখছি, আশা করি বুঝতে পারছো। তাহলে এইগুলো আমাদের sp2 এবং sp3 এর আলোচনা। এবার আমরা একটু sp সংকরণ নিয়ে কথা বলি। তাহলে এতক্ষণ কথাবার্তা বললাম যে sp3-তে দেখছিলাম একটা s অরবিটাল তিনটা p অরবিটালের সাথে যুক্ত হয়ে চারটা সংকরায়িত অরবিটাল তৈরি করছিল। sp2 এর ক্ষেত্রে দেখলাম একটা s অরবিটাল দুইটা p অরবিটালের সাথে যুক্ত হয়ে তিনটা sp2 সংকরিত অরবিটাল গঠন করছে যৌগ গঠন করার আগে। এবার sp সংকরায়নে বোঝাই যাচ্ছে যে একটা s অরবিটাল একটা p অরবিটালের সাথে যুক্ত হয়ে sp সংকরায়ন গঠন করবে। তাহলে sp সংকরায়ন গঠিত হইলে তাদের চেহারাটা দেখতে কেমন হবে দেখো, কার্বন দিয়েই বুঝি এতক্ষণ। এই যে হচ্ছে তোমার কার্বন, তাহলে (2p-z1) তাহলে একটা s অরবিটাল আর হচ্ছে একটা p অরবিটাল মিলে কি গঠন করবে, sp সংকরায়িত অরবিটাল গঠন করবে। আর বাকি দুইটা এই যে py1 আর হচ্ছে 2p-z1 তারা কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করে নাই। তাহলে যৌগ গঠন করার সময় তারা এই যে দেখো কি গঠন করছে, একটা s অরবিটাল একটা p অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রম মানে সংকরায়িত হয়ে একটা s অরবিটাল আর একটা p অরবিটালের সাথে যুক্ত হয়ে sp সংকরায়ন তৈরি করছে। তাহলে s এবং p সংকরায়নের চিত্র আমরা প্রথমেই দেখছিলাম যে কিরকম হয় তারা দেখতে। এটা হচ্ছে তোমার s অরবিটাল sp অরবিটাল মানে সংকরায়িত হওয়ার পর তারা হচ্ছে তোমার এইরকম দেখতে। s এবং p অরবিটাল যদি সংকরায়িত হয় তাহলে তারা দেখতে কিরকম হয়, এই যে আকৃতিটা এরকম। তাহলে একটা s একটা হচ্ছে p অরবিটাল। এখন যৌগ গঠন করার সময় তুমি এই যে sp অরবিটাল তাহলে কয়টা তৈরি হবে, এখানে একটা sp অরবিটাল একটা sp সংকরায়িত অরবিটাল, ঠিক আছে? এই হলো sp সংকরায়িত অরবিটাল। এটা তো কার্বন দিয়ে বুঝলাম, বাকি অন্যান্য পরমাণু যারা আছে তাদের মধ্যেও কিন্তু এই বন্ধনগুলা, কার্বন তুলনামূলকভাবে মানে সবগুলো আলোচনা করলাম বিধায় কার্বন নিয়েই কথা আগাচ্ছি আর কি। তাহলে এর পরবর্তীতে আমরা যে sp সংকরায়নের যে একটা আছে তোমার যৌগ, সেই যৌগটা নিয়ে কথাবার্তা বলি। দেখো ইথাইন অণু কিভাবে গঠিত হয় এবং এইখানে কেন sp সংকরায়ন গঠিত হয় সেই জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো তাহলে ইথাইন হচ্ছে তোমার কি CH ট্রিপল বন্ড CH মানে কি হচ্ছে দেখো, এইখানে হচ্ছে তোমার দুইটা পাই বন্ধন আর একটা হচ্ছে তোমার সিগমা বন্ধন। এখন দুইটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন কেন গঠিত হলো এবং কিভাবে গঠিত হলো সেটা দেখো। এটা হচ্ছে কার্বন 2s1 2px1 2py1 আর হচ্ছে তোমার 2pz1।
তাহলে আমরা তো কতক্ষণ আগেই দেখলাম যে এই দুইটা মিলিত হয়ে তোমার এসপি সংকরায়নে মানে এসপি সংকরায়ন গঠন করবে। তারপর এই যে 2p_y1 আর 2p_z1 এই দুইটা কিন্তু কি হয় নাই, সংকরায়িত হয় নাই। তাহলে এরা যে সংকরায়িত হইল না, একটু রিকল করার চেষ্টা করো। sp2 তে আমরা দেখলাম যে 2pz যখন সংকরায়িত অবস্থায় ছিল না, তখন আরেকটা কার্বনের সাথে যখন সে যুক্ত হয়েছিল তখন তারা কি করছিল, যে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে একটা পাই বন্ধন গঠন করছিল। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এইখানে আমাদের 2py আর 2pz দুইটা অরবিটাল ফাঁকা আছে, ঠিক আছে। তাহলে 2py1 2pz1 এই দুইটা অরবিটাল তারা কি করবে, কার্বনের, দেখো চিত্র আকারে বুঝাই। ধরো এই যে কার্বন আছে, একটা কার্বন আর একটা কার্বনের সাথে প্রথমে সিগমা বন্ধন গঠন করবে, একটা সিগমা বন্ধনে গেল, বাকি দুইটা কার্বনেরই যে একটা একটা করে হাত ফাঁকা আছে, এটাতে এই যে দুইটা সংকরায়িত অরবিটাল, দুইটা সংকরায়িত অরবিটালের একটা একটা করে ইউজ হয়েছে, একটা দিছে দিয়ে একটা সিগমা বন্ধন গঠন করছে। বাকি যে সংকরায়িত অরবিটাল আছে সেই হাতে একটা হাইড্রোজেন যুক্ত হবে, যুক্ত হয়ে একক বন্ধন গঠন করবে। এই যে দেখো এখানে কি হয়েছে, এদের মধ্যে কিন্তু একক বন্ধন আছে, ঠিক আছে। তাহলে তারা যে একক বন্ধন গঠন করলে, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন একক বন্ধন গঠন করছে। তাহলে উভয় কার্বনেরই কিন্তু দুইটা করে সিগমা বন্ধন অলরেডি ইউজ হয়ে গেছে, মানে দুইটা করে সংকরিত অরবিটাল অলরেডি ইউজ হয়ে গেছে। কিন্তু এইখানে যে তোমার যে দুইটা ফাঁকা অর্থাৎ অরবিটাল রয়ে গেছে, যারা সংকরণে অংশগ্রহণ করে নাই, তারা কীরকম হবে, এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, এই কার্বনের আচ্ছা এটা হচ্ছে তোমার py, এটা হচ্ছে pz, এইটার py, এটা হচ্ছে তোমার pz, অর্থাৎ এই কার্বনের py অরবিটাল pz অরবিটাল, এই কার্বনের py pz অরবিটাল, এরা কি করবে, এরা তোমার পাশাপাশি অধিক্রমণ করবে। পাশাপাশি অধিক্রমণ করলে এই py কে ধরবে, এই pz কে ধরবে, ঠিক আছে। তাহলে কি হইলো, এই py এর সাথে যুক্ত হবে, আর এই যে pz ছিল pz এর সাথে গিয়ে যুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, যুক্ত হওয়ার পর তারা কি গঠন করবে, যেহেতু পাশাপাশি অধিক্রমণ করছে, পাশাপাশি অধিক্রমণ করলে py মিলে একটা পাই বন্ধন, আর এই pz মিলে আরেকটা পাই বন্ধন। তাহলে দুইটা পাই বন্ধন কিন্তু এখানে গঠিত হবে। তাহলে অ্যাসিটিলিন অণুর গঠন আকৃতি কেমন হবে, অ্যাসিটিলিন অণুর গঠন আকৃতি হবে তোমার সরল রৈখিক, এবং তাদের মধ্যবর্তী কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি, মনে থাকবে। তাহলে এটা হবে তোমার সরল রৈখিক এবং হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে বোঝার বিষয় হচ্ছে যে একটা s অরবিটাল একটা p অরবিটালের সাথে মিশ্রিত হয়ে দুইটা sp সংকরায়িত অরবিটাল তৈরি করছে। বাকি যে 2py আর 2pz এরা কিন্তু সংকরায়িত হয় নাই, যেহেতু আমার প্রক্রিয়াটাই হচ্ছে sp সংকরায়ন। যে দুইটা অরবিটাল সংকরায়িত হয় নাই তারা পাশাপাশি অধিক্রমণ করবে, পাশাপাশি অধিক্রমণ করে py পাশাপাশি অধিক্রমণ করে একটা পাই বন্ধন, আর pz পাশাপাশি অধিক্রমণ করে একটা করে পাই বন্ধন গঠন করবে। আর এই যে কার্বন দুইটা সংকরায়িত হয়েছিল, কার্বনের দুইটা অরবিটাল সংকরায়িত হয়ে দুইটা sp সংকরায়িত অরবিটাল তৈরি করছিল, এর মধ্যে একটা কার্বন আর কার্বনের সাথে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে একটা সিগমা বন্ধন এখানে ইউজ হবে, বাকি যে একটা হাত ফাঁকা থাকে সেই হাতে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে আরেকটা সিগমা বন্ধন তোমার কিন্তু গঠিত হবে, ঠিক আছে। তাহলে এইভাবেই কিন্তু কি গঠন হয়, এইভাবেই কিন্তু অ্যাসিটিলিন গঠিত হয়। এবং পরীক্ষায় খুব এই যে sp2 সংকরায়নের, যেমন আমরা ইথিন আর এখানে ইথাইন, এই দুইটা কিন্তু পরীক্ষায় চলে আসে sp3 সংকরায়ন। এবং বোর্ড পরীক্ষা বলো বা এডমিশন টেস্ট বলো, সব জায়গাতেই কিন্তু সংকরায়ন থেকে কোশ্চেন হয়। সেটা সাধারণ সংকরায়ন থেকেও দিতে পারে, জটিল যৌগ সংকরায়ন থেকে দেওয়ার সম্ভাবনাই অনেক ক্ষেত্রে বেশি থাকে। যেমন ঘ নাম্বারের কোশ্চেনগুলো, যেহেতু এটার সাথে তোমার রঙিন যৌগ গঠনের একটা সম্পর্ক আছে, সেই বিষয়গুলো রিলেট করে কিন্তু ঘ নাম্বারের কোশ্চেনে একটা না একটা কোশ্চেন থাকেই। তো সংকরায়নের যে টপিকগুলো আছে আমাদের, প্রত্যেকটা সংকরায়নে আমাদের বুঝে বুঝে পড়তে হবে, এবং মুখস্থ করার কোনো বিষয় না। এগুলো একটা বুঝতে পারলেই তোমরা বাকিগুলোও বুঝতে পারবা যে কিভাবে গঠিত হয়। মূল কথা হচ্ছে আমার বুঝতে হবে যে সংকরায়নের কনসেপ্টটা কি আর কেনই বা সংকরায়ন হচ্ছে, ঠিক আছে। এই হলো আমাদের আজকে সংকরায়নের প্রাথমিক আলোচনা। বাকি যে নেক্সট ক্লাস নিব আমি, তখন জটিল যৌগ সংকরায়ন যেগুলো আছে, যেমন sp3d sp2d এই সংকরায়নগুলো সম্পর্কে আলোচনা করব, এবং তাদের মধ্যে যে বন্ধন কোণ এবং হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যেমন পানি, যেমন একটু বলে নিই, যেমন হচ্ছে তোমার H2O, এই যে পানি, এইখানে কিন্তু তোমার sp3 সংকরায়ন হয়েছে।
ঠিক আছে। এই sp3 সংকরায়ন হওয়ার ফলে মানে পরেও এইখানে অক্সিজেনের কিন্তু তোমার কি থাকে বলো তো, অক্সিজেনের কিন্তু মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই মুক্তজোড় ইলেকট্রনের কারণে এই বন্ধন কোণের উপর একটা প্রভাব পড়ে, যার কারণে তোমার মুক্তজোড় ইলেকট্রন কারণে বন্ধন কোণের একটা প্রভাব পড়ে। এই প্রভাবের কারণে স্বাভাবিক যে sp3 বন্ধন, sp3 সংকরণের যে বন্ধন কোণ 109.5 ডিগ্রি, সেইখান থেকে কিছুটা কিন্তু বিচ্যুতি ঘটে। কেন বিচ্যুতি ঘটে এই বিষয়গুলো আমরা লন পেয়ার বন্ড পেয়ার বন্ধন এই বিষয়গুলো যখন পড়বো তখন আশা করি বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আজকে বন্ধন কোণ সম্পর্কে জানলাম। দুই ধরনের বন্ধন আছে, সিগমা বন্ধন, পাই বন্ধন। ওই কনসেপ্টটি আমাদের তিন ধরনের যে সংকরায়ন বললাম আমরা, sp3 সংকরায়ন, sp2 এবং হচ্ছে sp সংকরায়ন, সেই জায়গাগুলোতে কিন্তু দেখতে পারলাম যে কিভাবে সংকরায়িত অরবিটালগুলা বন্ধন গঠন করার সময় অপর একটা পরমাণুর সাথে যুক্ত হয়। তাহলে আশা করি বুঝতে পারছো সবাই। তো আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।